ক্লাস 8-এর ছাত্ররা, আমরা প্রায় সিলেবাসের শেষ, এই সেকেন্ড টার্ম সিলেবাসের শেষে পৌঁছে গেছি। আমাদের একটু বাকি আছে, আমাদের একটা টপিক যেটা হচ্ছে তোমার বিপ্লবী সন্ত্রাসবাদ, এটা আলোচনা করব। তার আগে আরেকটা জিনিস তোমাদের একটু বলে দিই, যে এই যে বঙ্গভঙ্গ আন্দোলন যেটা একদিন পড়িয়েছি, যে বঙ্গবন্ধুর কারণ পড়িয়েছি, এখান থেকে আরেকটা টপিক এখানে রয়েছে বইতে, যে বঙ্গভঙ্গ আন্দোলন বা স্বদেশী আন্দোলন কেন প্রকৃত গণ আন্দোলনের রূপ ধারণ করে। এই জায়গাটাকে আমরা একটু দেখব, কেন এটা প্রকৃত গণ আন্দোলনের রূপ ধারণ করে। দেখো তোমরা, প্রথমে এটা গণ আন্দোলন মর্যাদা লাভে ব্যর্থতা কেন? কারণ বয়কট আন্দোলনটাকে স্বদেশী নেতৃবৃন্দ এটাকে গণ আন্দোলনে পরিণত করতে পারেনি। এটা মূলত কাদের মধ্যে ছিল? সমাজে শহর বা মফস্বলে যারা উচ্চবিত্ত বা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, এই শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল, ঠিক। এবং তারা সাধারণ মানুষের উপযোগী কোনো রকম কর্মসূচি, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক কোনো কর্মসূচি গ্রহণ করতে পারেনি, ঠিক। আরেকটা কি ছিল? তারা যে স্বদেশী দ্রব্য ব্যবহার করার জোর দিত, তার যথেষ্ট পরিমাণে যোগান ছিল না। এক, বিদেশি দ্রব্যের তুলনায় বেশি ছিল। তা সত্ত্বেও আমরা দেখতাম তাদেরকে জোর করে এই স্বদেশী দ্রব্য কিনতে বাধ্য করা হতো। ফলে এটাতে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বিমুখ হয়েছে, ঠিক। তাহলে এই একটা পয়েন্ট বলবো। আরেকটা পয়েন্ট যদি আমরা বলি, যে কৃষক শ্রেণীর বিরূপতা বা বিমুখতা, এই বঙ্গভঙ্গ আন্দোলনে তোমরা ক্লাস 10-এ উঠে ওগুলো পড়বে, যে কৃষক শ্রেণীর ভূমিকাটা কেমন ছিল। কৃষক শ্রেণী কিন্তু অধ্যাপক সুমিত সরকারকে উল্লেখ করে আমরা বলতে পারি, এই বঙ্গভঙ্গ আন্দোলনের অন্যতম ব্যর্থতা হিসাবে চিহ্নিত করা যেতে পারে, যে এখানে কৃষক ভিত্তিক কোনো কর্মসূচি নেওয়া হয়নি। মানে এই আন্দোলনগুলোকে কৃষকদেরকে সামিল করা যায়নি, ঠিক। এবং তাদের যে খাজনা বন্ধ করার মতো যে আন্দোলন, কৃষকদের তো মূল্য এটাই, সেই জাতীয় কোনো কর্মসূচি কিন্তু এই স্বদেশী নেতৃবৃন্দ নিতে পারে। ফলে কৃষক শ্রেণীও এই আন্দোলন থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে। কৃষকদের ব্যাপারটা বোঝা গেল। নেক্সট চলে আসবো শ্রমিক শ্রেণী। শ্রমিক শ্রেণীর পয়েন্ট কি বলবো, যে শ্রমিক শ্রেণীর অনুৎসাহ, মানে এটা উৎসাহ পায়নি। কেন হয়নি? একইভাবেও যদি দেখি, শ্রমিকদের মধ্যে কোনো রকম প্রভাব বিস্তার করতে পারেনি বা তাদের জন্য কর্মসূচি নেওয়া হয়নি। হয়তো বিক্ষিপ্তভাবে কজন স্বদেশী নেতা শ্রমিকদের সংগঠিত করেছিল, ফলে মাঝে মাঝে সেটা একটা স্বতঃস্ফূর্ত হয়েছিল বটে, কিন্তু কখনোই সেটা কি হয় না, একটা দীর্ঘস্থায়ী, ঠিক। আবার দেখো, যখন ধর্মঘট হচ্ছে দেখবে, তখন কি হচ্ছে, হিন্দুস্তানের যে শ্রমিক, হিন্দুস্তানি শ্রমিক এবং যে বাকি যে শ্রমিক, তাদেরকে কিন্তু এই ধর্মঘটের আওতা থেকে বাইরে রাখা হচ্ছে। ফলে আমরা কি দেখব, যে এই চরমপন্থীদের নেতৃত্বে যে আন্দোলন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা স্বদেশী আন্দোলন, সেখানে কিন্তু ব্যাপক সংখ্যায় শ্রমিকদেরকেও সামিল করানো যায়, এটা বোঝা যায়। আর শেষ যেটা পয়েন্ট বলবো গণ আন্দোলনের বিপক্ষে, সাম্প্রদায়িক মনোভাব। এটা কিন্তু খুব খেয়াল রাখবে, সাম্প্রদায়িক মনোভাব কেন? কারণ এই আন্দোলনকে তারা সবসময় তীব্রতা করার জন্য এই চরমপন্থী বা নেতৃবৃন্দ হিন্দু ধর্মের প্রতীককেই অতিরিক্ত গুরুত্ব দিয়েছে, ঠিক। এই যে ক্রমশ একটা ধর্মীয় যোগ, একটা যোগ, তার ফলে কিন্তু সংখ্যাগরিষ্ঠ অন্যান্য শ্রেণী যারা আছে, মুসলিম সম্প্রদায় বা যারা, তারা কিন্তু, আবার ধরো কৃষকদের মধ্যেও কিছু বৈষ্ণব কৃষকও ছিল, যারা কিন্তু এই আন্দোলন থেকে নিজেদেরকে মানসিকভাবে বিযুক্ত করে ফেলছে, তার মানে এদের সেভাবে তারা যুক্ত করে। তাহলে আশা করি যদি এই প্রশ্নটা থাকে কোনো কারণে, যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা স্বদেশী আন্দোলন কেন গণ আন্দোলনের পর্যায়ে উত্তীর্ণ হতে পারেনি, তোমরা বলতে পারো, ঠিক। এর বাইরে কিছু টুকরো কথা আছে। স্বদেশী শিল্প, মানে বুঝতেই পারছো যে বিদেশি দ্রব্য বয়কট করলে তার বিরুদ্ধে যে স্বদেশী শিল্প তৈরি হচ্ছিল সেখানে, এবং এইগুলো মনে রাখবে, যা কিছু উদ্যোগ হবে সব 1906 টেনেও এটা আছে, কাজে লাগবে তোমাদের। যা কিছু হচ্ছে সেইগুলো হচ্ছে সব বঙ্গভঙ্গ কেন্দ্রিক, স্বদেশী আন্দোলন কেন্দ্রিক। ফলে স্বদেশী আন্দোলন বা বঙ্গবন্ধু যেহেতু 1905 হয়েছিল, সরি, কৃষক এই শিল্প বা শিক্ষা যা দেখবো সবই কিন্তু 1906। যেরকম একটা 1906-তে আমরা কি দেখছি, বঙ্গলক্ষ্মী কটন মিলস, এটা একটা দেখতে পাচ্ছি, বইতে উল্লেখ আছে। নেক্সট আমরা কি দেখবো, খুব বিখ্যাত একটা রাসায়নিক কারখানার আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ওয়ার্ক। বুঝতেই পারছো
তুমি যখন বিদেশিদের বয়কট করছো, তার বিকল্প হিসেবে তোমাকে কিছু তুলে ধরতে হবে, তাই তো? তাহলে এখানে স্বদেশি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছিল অনেকগুলো। আর বাংলার বাইরে যদি একটা কথা বলতেই হয়, 1907 জামশেদপুরে যে জামশেদজি টাটার যে টিস্কো তৈরি করা, এটাও কিন্তু একটা অবশ্যই গুরুত্বপূর্ণ স্বদেশি শিল্পেরই একটা অংশ। এটা তোমরা একটু জেনে রাখলে। আর আরেকটা ব্যাপার দেখবো, শিল্প ছাড়া আরেকটা যেটা হয়েছিল, বয়কট করা হয়েছিল শিক্ষা ব্যবস্থাকে। তাহলে শিক্ষা ব্যবস্থাকে বয়কট করলে তো হবে না। তোমরা পড়বে উঁচু ক্লাসে গিয়ে টেনে যে একটা সার্কুলার জারি করা হয়েছে, কার্লাইল সার্কুলার। সেখানে কি বলা হলো, কোনো ছাত্র যদি এই বঙ্গভঙ্গ আন্দোলনে নিজেদেরকে যুক্ত করে, তাদেরকে স্কুল থেকে বহিষ্কার করে। ঠিক? তাহলে দেখো, এই যে যারা অনেক ছাত্ররা অনেক সময় যুক্ত হয়ে পড়ছে, তাদের যারা বহিষ্কৃত হবে, তখন তাদেরকে একটা বিকল্প শিক্ষা উদ্যোগের উদ্দেশ্যে কিন্তু জাতীয় শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল, যার নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন। এটাও কিন্তু 1906। তাহলে এই উদ্যোগটা দেখব। তারই উদ্যোগে অনেকগুলো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, বেঙ্গল ন্যাশনাল কলেজ এগুলো তৈরি হয়েছিল। আর কি দেখব, রবীন্দ্রনাথের উদ্যোগে কিন্তু শান্তিনিকেতনের যে উদ্যোগ হয়েছিল, সেটাও এর একটা উদাহরণ। তাহলে ওগুলো তোমরা আশা করি বুঝতে পেরে যাবে। এবার আমি যেটা তোমাদের বলবো, শেষ টপিক, সেটা হচ্ছে বিপ্লবী সন্ত্রাসবাদ। এই ব্যাপারটা আমরা একটু দেখব। তো দেখো তোমরা আগে যে এই যে আমাদের যে জাতীয়তাবাদী আন্দোলন, এগুলো কিন্তু মূলত তিনটে ধারায় প্রভাবিত হয়েছিল। একটা হচ্ছে নরমপন্থা আন্দোলন, একটা হচ্ছে চরমপন্থা আন্দোলন বা সক্রিয় আন্দোলন, আরেকটা হচ্ছে বিপ্লবী সন্ত্রাসবাদ বা যেটাকে বিপ্লবী সন্ত্রাসবাদ বলা। এই যে তিনটে ধারা, তার মধ্যে নরমপন্থী বা চরমপন্থী বা সক্রিয় ধারা দেখলাম। একটা ছিল হচ্ছে প্যাসিভ রেজিস্ট্যান্স, নিষ্ক্রিয় প্রতিরোধ, সেটা হচ্ছে নরমপন্থী ধারা। চরমপন্থী হচ্ছে একটা সক্রিয়, আর সেটাকেই একটা জায়গায় রূপান্তরিত হলো বিপ্লবী সন্ত্রাসবাদ। সেই জায়গাটা কি দেখব, দেখো ইউরোপের ইতিহাসে তোমরা পড়বে ক্লাস 9 থেকে, বার্লিনকে বলা হতো একটা ঝটিকা কেন্দ্র, বা তার আগে ছিল হচ্ছে প্যারিস। তেমনি ভারতের ক্ষেত্রেও বাংলা ছিল একটা বিপ্লবী আন্দোলনের কেন্দ্র। আগেই বলেছি যে চরমপন্থী আন্দোলন মূলত তিনটে জায়গা হয়েছিল, তাদের মধ্যে এই বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপও কিন্তু এই অঞ্চলগুলোর মধ্যেই সব থেকে বেশি তোমার ছিল। তো বাংলায় বিপ্লবী আন্দোলন, এখানে যেহেতু বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপ কথা সারা ভারতের কথা বলতে হবে, কিন্তু মূলত বাংলায়, তাই বাংলায় আলাদা আলোচনা করব। কিভাবে দেখো, বিভিন্ন গুপ্ত সমিতি বা বিভিন্ন ব্যক্তিকে ধরে ধরে আলোচনা। ফার্স্ট দেখো আমরা কি দেখব, গুপ্ত সমিতির যে প্রথম পর্ব, সেখানে কি করা হতো, মূলত যুব সমাজকে ব্যায়াম, শরীরচর্চা, যেগুলো তোমরা একদিন বলেছি আমি তোমাদের প্রতাপাদিত্য উৎসবের সময়, যেটা করা হতো, অর্থাৎ ব্যায়াম, শরীরচর্চা, এর মাধ্যমে বৈপ্লবিক কার্যকলাপের জন্য তাদেরকে প্রস্তুত করা হতো। তারপরে কি দেখব, গুপ্ত সমিতির কার্যকলাপগুলো বা এক একটা গুপ্ত সমিতি দেখতে থাকি। ধরো অনুশীলন সমিতি 1902-তে কলকাতায় ব্যারিস্টার প্রমথনাথ মিত্রের নেতৃত্বে এই অনুশীলন সমিতি তৈরি হয়েছিল। ঠিক, এবং শুধু এখানে নয়, কলকাতায় নয়, বিভিন্ন জায়গায় শাখা প্রশাখা ছড়িয়ে পড়েছিল। বারীন্দ্রনাথ ঘোষ তোমরা নিশ্চয়ই জানো, অরবিন্দ ঘোষের ভাই, চিত্তরঞ্জন দাস, অরবিন্দ ঘোষ নিজেও ছিলেন এই অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিল। এরাও কিন্তু কি করতে বলতো, এই শরীরচর্চা এগুলো যোগ দিত, পাশাপাশি মেধাশক্তিরও অনুশীলনী ব্যবস্থা করছে। আর এই প্রসঙ্গে আরেকটা কথা জেনে রাখবে, 1906 সেখানে কি হয়েছিল, পুলিন বিহারী দাসের নেতৃত্বে ঢাকায় কিন্তু এই আরেকটা শাখা অনুশীলন সমিতি তৈরি হয়েছিল, যার নাম ছিল ঢাকা অনুশীলন সমিতি। তাহলে এইভাবেই একটা অনুশীলন সমিতির নাম জানলাম। আরেকটা গুপ্ত সমিতি যদি প্রসঙ্গে বলে ফেলি, সেটা হচ্ছে কি তোমার যুগান্তর এবং যুগান্তর দল, এবং যাদের মুখপাত্র ছিল হচ্ছে যুগান্তর পত্রিকা, নিশ্চয়ই জানো। কে কে ছিলেন, বারীন্দ্র কুমার ঘোষ, আগেই বললাম, তিনি দু জায়গায় সদস্য ছিলেন, ভূপেন্দ্রনাথ দত্ত, উল্লাসকর দত্ত। এরা মিলে 1906 খ্রিস্টাব্দে যুগান্তর যে পত্রিকাটা ছিল, তারই নামে তারা এই যুগান্তর দলটা তৈরি। মূল কাজ কি, তোমাদের যে একটা গল্প বলি, ধরো ইতালির গল্প, ইতালি ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাৎসিনি নামে ছিলেন, যাকে বলা হতো ইতালি ঐক্য আন্দোলনের প্রাণ পুরুষ। তো সেখানে কি করতো, গুপ্ত সমিতি একটা নাম ছিল কার্বোনারি। কার্বোনারি মানে কার্বন, মানে যে অঙ্গার বা চারকোল বহন করে, এইভাবেই তাদের প্রচার হতো। কিন্তু আসলে গোপনে তারা অস্ত্রশস্ত্র বা বিভিন্ন নকশা নিয়ে যেত, মানে তারা একদম সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে যুক্ত ছিল।
সেখানে এখানেও ঠিক তাই, একইভাবে গুপ্ত হত্যার মাধ্যমে একটা সন্ত্রাস সৃষ্টি করা এটার লক্ষ্য ছিল, এবং সারা দেশে একটা সশস্ত্র অভ্যুত্থান বিপ্লব ঘটানো। এর মাধ্যমে তারা কি করতে চাইছিল, সরকারি যে শাসনযন্ত্র মেশিনারি যাকে বলি তাকে কি করো, দুর্বল করে দাও, এই একটা লক্ষ্য ছিল। আরেকটা কি করো, বিদেশি সাহায্যে নাও। কেন, তুমি যদি একটা বিদেশি শাসনকে অবসান ঘটাতে চাও তাহলে আরেকটা বিদেশি শাসনে সাহায্য নেবার কথাও কিন্তু তারা বলা হচ্ছে। তাহলে এই সবকটাই একটা হচ্ছে বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপ। তার মধ্যে আরেকটা, এবার ব্যক্তিকেন্দ্রিক যদি চলে আসি, যে ক্ষুদিরাম বোস এবং তার যে কিংসফোর্ড হত্যার চেষ্টা, সেই গল্প তোমরা জানোই, যে ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি অত্যাচারী ম্যাজিস্ট্রেট যে কিংসফোর্ডকে মামলা হত্যা করার যে ষড়যন্ত্র নিয়েছিল মুজফ্ফরপুরে, শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল, এবং নিরাপদ কেনেডি নিশ্চয়ই জানো, ভুলবশত দুজনকে হত্যা করা অপরাধে একজনের ফাঁসি হয়েছিল, একজন নিজেই তোমার গুলি চালিয়ে নিজেকে শেষ করেছিল। কিন্তু এগুলো সবই কিন্তু একটা সন্ত্রাসবাদী কার্যকলাপ, এবং তাদেরকে তল্লাশি চালিয়ে কিন্তু আমি দেখব যে শেষ পর্যন্ত ধরা পড়ে গেল। এরপরে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বলবো আলিপুর ষড়যন্ত্র মামলা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে মুজফ্ফরপুর যে হত্যাকাণ্ড হয়েছে, যেটা এইমাত্র বললাম, সেই হত্যাকাণ্ডের পরে পুলিশ যখন তল্লাশি চালালো, হঠাৎ করে এরা এত সাহস পেল কিনা, অর্থাৎ তারা মাথাটা খোঁজার চেষ্টা করলো, খুলতে তারা এই তোমার মুরারি মানিকতলার কাছে যে মুরারি পুকুর, একটা বাগান বাড়িতে প্রচুর বিস্ফোরক অস্ত্র শস্ত্র বোমার সন্ধান করল, এবং এর বারীন্দ্রনাথ ঘোষ, বারীন ঘোষ যাকে নামে পরিচিত, এবং অরবিন্দ ঘোষ, এরা কিন্তু পুলিশের হাতে ধরা পড়ল, এবং তাদের বিরুদ্ধে আলিপুর কোর্টে এই মামলাটা চলেছিল বলে এটা কিন্তু একটা আলিপুর ষড়যন্ত্র মামলা নামে এটা খ্যাত এবং খুব বিখ্যাত। এবং তোমরা তো জানো যে এই অরবিন্দ ঘোষের হয়ে যিনি ওকালতি করেছিলেন, যাকে ছাড়িয়ে নিয়েছিলেন অসাধারণ বাগ্মিতা পরিচয় দিয়ে, তিনি হচ্ছেন কেউ নন, চিত্তরঞ্জন দাস। কিন্তু যেটা জানা গেল না তোমাদের, উজ্জ্বল হয়ে গেল, সেটু জানিয়ে দিই। সেটা কি, এই যে যে ঘটনাটা ঘটেছে তার মাস্টার মাইন্ড কিন্তু আরেকজন ছিলেন। তিনি কে জানো কেউ? রাসবিহারী ঘোষ, রাসবিহারী বসু, যিনি পিএন ঠাকুর ছদ্মনামে পরে কিন্তু চলে গেছে। তিনি তখন কিন্তু জাপানে চলে গেলেন, ঠিক, অর্থাৎ তার কিন্তু আর তারা সন্ধান বা হদিশ পান। এর বাইরে আরেকটা কথা আছে, আরও সন্ত্রাসবাদী কিছু কার্যকলাপ, যেমন বাঘা যতীনের কথা বলতে হয়। বুড়িবালামের যুদ্ধ, সশস্ত্র সংগ্রামী ইতিহাসে বাঘা যতীনের নামও খুবই গুরুত্বপূর্ণ। আসলে কি, এই যে তারা চেষ্টা করছে কি, বিভিন্ন যে জ্যোতির্নাথ মুখোপাধ্যায়, যিনি আসল নাম, বিচ্ছিন্ন হয়ে থাকা যে বিপ্লবী সমিতিগুলো আছে সেটা একত্রিত করার চেষ্টা করছে। এবং ব্রিটেনের শত্রু যেহেতু জার্মানি, তোমরা নিশ্চয়ই জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ আশেপাশে জার্মানি ছিল হচ্ছে অ্যাক্সিস পাওয়ার বা অক্ষ শক্তি, পরে এগুলো বলবো কি জিনিস। তো জার্মানির সহযোগিতা পাওয়ার জন্য জার্মান থেকে অস্ত্র আসারও একটা পরিকল্পনা করেছিল, নিশ্চয়ই জানো। সে তারা বুড়িবালাম নদীর তীরে অপেক্ষা করছিল উড়িষ্যার, সেখানে জাহাজ, ম্যাভরিক জাহাজ আসছিল, আসার কথা ছিল অস্ত্রশস্ত্র, কিন্তু শেষ পর্যন্ত কে এলো? কুখ্যাত কলকাতার পুলিশ কমিশনার, আমরা বলে গেলাম ট্রাভারিং না কে, যাই হোক। তো শেষ পর্যন্ত তাদের সাথে গুলি বিনিময় হলো, এবং বাঘাযতীন অসুস্থ হয়ে পড়লেন, আহত হলেন, এবং হসপিটালে গিয়ে মারা গেলেন। তিনি কোনোরকম ইংরেজদের থেকে চিকিৎসা নিতে অস্বীকার করেছিলেন, এগুলো বলা হয়ে থাকে। তো যাই হোক, এইভাবে একের পর এক বিপ্লবী সমিতি কিন্তু বাংলার বুকে তৈরি হয়েছিল। ফলে তোমাদের এই সিলেবাস অনুযায়ী বাংলায় লেখা রয়েছে। এর বাইরে একটু বলে দিই, মহারাষ্ট্রে বিপ্লবী আন্দোলনের কথা না বললেই হবে না, কারণ ভারতের যে বিপ্লববাদের যে জনক, তিনিও কিন্তু মহারাষ্ট্রেরই বাসিন্দা। তিনি কে? তিনি হচ্ছেন বাসুদেব বলবন্ত ফাতকে। বইতে নামটা আছে, তোমরা শুধু কি লিখে রাখবে, তাকে বলা হচ্ছে ভারতীয় বিপ্লববাদের জনক। তিনিও কিন্তু এই সন্ত্রাসবাদী কার্যকলাপগুলোকে বেছে নিয়েছেন, এবং এই কার্যকলাপ অর্জনের জন্য অর্থ লাগতো, সেই জন্য রাজনৈতিক ডাকাতির পথ তারা নিয়েছিল। এবং মহারাষ্ট্র কিন্তু একইভাবে এই বিভিন্ন আখড়ার মাধ্যমে কিন্তু বিপ্লবী কার্যকলাপ চলাচল। তাহলে মোটামুটি এই যে উদাহরণগুলো দিলাম, এই উদাহরণগুলো সাহায্যে তোমরা মোটামুটি একটু বুঝতে পারলে। আর শেষে আমরা কি বলবো, যদি মূল্যায়ন নিয়ে দিই, যে উপনিবেশ বিরোধী যে আন্দোলন, উপনিবেশ বিরোধী আন্দোলন এবং চূড়ান্ত যে স্বাধীনতা অর্জন, এই নিরিখে যদি বিচার করি, দেখব যে হয়তো এরা খুব একটা সফল হতে পারেনি।
তাই তো? কারণ ব্যক্তিগত স্তরে যে হত্যা এই জায়গাটা তারা চালিয়েছিল, হয়তো অনেকেই পছন্দ করতে পারেনি বা মানুষকে তারা সামিল করতে পারেনি, তা সত্ত্বেও তারা যে সাহস দেখেছিল, এগুলো কিন্তু পরবর্তীকালে একটা অনুপ্রেরণার কাজ করেছে। তাহলে এই তোমাদের বিপ্লবী সন্ত্রাসবাদ সম্বন্ধে তোমাদের ধারণা। এখানে একটা ছোট্ট বলে দিই, ক্ষুদিরামকে যে সন্ত্রাসবাদী বলা হচ্ছে সেটা নিয়ে একটা বিতর্ক হতে পারে, তো সেই জন্য তোমাদের বলে দিই, এখানে একটা ইতিহাসের দৃষ্টিভঙ্গি একটা গুরুত্বপূর্ণ। স্কুল অফ হিস্ট্রি, মানে এটা যেহেতু অক্সফোর্ড ঘরানার ইতিহাস চর্চায় সাথে যুক্ত, সেই জন্য এখানে তারা কি বলছে, ক্ষুদিরামকে বলছেন তারা বিপ্লবী সন্ত্রাসবাদী। অথচ আমাদের যখন জাতীয়তাবাদী ঘরানা বা ন্যাশনালাইজ ঘরানা দেখব, তখন আমরা দেখব কিন্তু এটা কিন্তু একেবারেই তিনি ছিলেন একেবারেই শহীদ বিপ্লবী স্বাধীনতা। ক্লিয়ার? তাহলে তো বোঝা গেল।